বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৃহস্পতিবার ১৪ মে ২ ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বিবিসি বলছে, দুই নেতার বহুল প্রত্যাশিত এই বৈঠক নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে। গত বছর ট্রাম্প আরোপিত শুল্ককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরুর পরিস্থিতি তৈরি হয়। তবে শেষমেশ দেশ দুইটির বাণিজ্য সংঘাত লাগেনি। তবে তাইওয়ান ইস্যুতে চীন ও মার্কিন কর্মকর্তাদের বাগ্যুদ্ধ হয়েছে বহুবার। এছাড়া ইরান যুদ্ধ নিয়ে দুই নেতার কি আলোচনা হতে পারে তা নিয়ে নজর বিশ্বের। রয়টার্স ও সিএনএন জানিয়েছে, বৈঠকে শি তাইওয়ান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন। শি বলেছেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এটি সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে। এর পরেই সতর্ক করে চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালিত না হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে, এমনকি সরাসরি বিরোধেও পেছাতে পারে। এতে পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যেতে পারে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন। দেশটি যেকোনো সময় তাইওয়ানকে নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে। প্রয়োজনে সামরিক শক্তি দিয়েও তাইওয়ান দখলের হুমকি দিয়ে আসছে বেইজিং। অন্যদিকে ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে শক্তিশালী অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে এবং বিদলীয় সমর্থনের ভিত্তিতে দ্বীপটির কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র বিক্রি করেছে। চীনের চাওয়া, যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি করা বন্ধ করুক এবং সেখানে যেন নাক না গলায়। তবে বৈঠকে তাইওয়ান নিয়ে শি করা হুঁশিয়ারি বার্তা দিলেও এই ইস্যুতে নীরব ছিলেন ট্রাম্প। বৈঠকের পর তাইওয়ান নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বৈঠক কেমন হয়েছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু এক শব্দে বলেন, চমৎকার। দ্বিতীয় এক প্রশ্নকারী জানতে চান, তিনি তাইওয়ান নিয়ে কথা বলেছেন কিনা। এর জবাবে ট্রাম্প তার আগের কথার ধারাবাহিকতায় বলেন, চমৎকার জায়গা, অবিশ্বাস্য, চীন খুব সুন্দর। এরপর আবার তাকে জিজ্ঞেস করা হলে তিনি তাইওয়ান নিয়ে কথা বলেছেন কিনা, সেই সময় ট্রাম্প সরাসরি সামনে তাকিয়ে থাকেন, শিও একইভাবে সামনে তাকিয়ে থাকেন। তাইওয়ান ইস্যুতে শি সরাসরি কঠোর বার্তা দিলেও প্রায় এই ইস্যুতে নরম ছিলেন ট্রাম্প। বরং তিনি শির বারবার প্রশংসা করেছেন। এদিন মার্কিন নেতার সম্মানে শি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভার উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে আমার বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্ক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার সময় থেকেই চলে আসছে। তিনি প্রথম দিকের মার্কিন ব্যবসায়ীদের কথা উল্লেখ করেছেন, যারা চীন সফর করতেন এবং চীনাদের কাছে নতুন মানুষ হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট এদিন আরও বলেন, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে অন্যতম। এদিন ট্রাম্প আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের জন্য শি ও ফার্স্ট লেডি পেং লিয়াংকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথম দিনের বৈঠকে দুই নেতার ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, দুই নেতা বৈঠকে একমত হয়েছেন যে জ্বালানির অবাধ প্রবাহের জন্য হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। সেই সঙ্গে এই জলপথে কোনো টোলও আদায় করা যাবে না। বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী কোম্পানি ফিচ রেটিংস। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিংস প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনীতির সার্বিক অবস্থা বিশ্লেষণ করে বলেছে, দীর্ঘমেয়াদে বাংলাদেশের বৈদেশিক খাতে ঋণ পরিশোধের সক্ষমতা কমে যেতে পারে। একই সঙ্গে সংস্কার কার্যক্রমে অগ্রগতি ধীর হওয়ার কারণে এমন আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার হংকং থেকে প্রকাশিত বিবৃতিতে ফিচ বৈদেশিক খাতে ঝুঁকির কথা বললেও বাংলাদেশের রেটিং কমায়নি। দীর্ঘমেয়াদী ঋণমান লং টার্ম ইস্যুয়ার ডিফল্ট রেটিং বা আইডিআর আগের মতো বি+ বহাল রেখেছে। তবে ঋণমানের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি স্থিতিশীল থেকে নামিয়ে নেতিবাচক করেছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অস্থিরতার প্রভাব বাংলাদেশের ওপর ঝুঁকি তৈরি করায় দেশের সামষ্টিক অর্থনৈতিক ও বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত ঝুঁকি বেড়েছে। এ কারণেই বাংলাদেশের আউটলুক বা ভবিষ্যৎ মূল্যায়নের পূর্বাভাস সংশোধন করার কথা বলেছে ফিচ। ঋণমান প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশের বিভিন্ন নীতি কাঠামো, সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং আর্থিক খাতকে শক্তিশালী করতে নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সেরকম অগ্রগতি না হওয়ার বিষয়গুলো এমন সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। ফিচ বলেছে,
দীর্ঘস্থায়ী দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা ধীরে ধীরে অর্থনৈতিক ধাক্কা মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা কমিয়ে দিচ্ছে। সুশাসনের ক্ষেত্রেও অবস্থার উন্নতি হয়নি। নেতিবাচক আউটলুক থাকার পরও ফিচ বাংলাদেশের সার্বভৌম ঋণমান বি+ বহাল রাখার কারণ হিসেবে সরকারের মাঝারি মাত্রার ঋণ এবং স্বল্প সুদে বৈদেশিক অর্থায়ন পাওয়ার ধারাবাহিক সক্ষমতার কথা তুলে ধরেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি বলেছে, তুলনামূলকভাবে দুর্বল বৈদেশিক তারল্য, সম্মানের দেশগুলোর তুলনায় নিম্নমানের সুশাসন, আর্থিক খাতের দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ এবং দুর্বল কাঠামোগত সূচকের বিষয়গুলো বাংলাদেশের শক্তিগুলোকে কিছুটা ভারসাম্যহীন করে দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাত বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য নেতিবাচক ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে জ্বালানি আমদানির সরবরাহে বাধা এবং ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহে শঙ্কা তৈরি করতে পারে। ২০২৫ সালে বাংলাদেশের মোট রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রায় অর্ধেক এসেছে পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে, যা দেশটির জিডিপির ৩.৫% সমান। একই সঙ্গে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য মিলিয়ে দেশের মোট আমদানির প্রায় ১৫% $10 বিলিয়ন এসেছে এই দেশগুলো থেকে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এখন পর্যন্ত দেশের বৈদেশিক খাতকে স্বল্পমেয়াদে কিছুটা সহায়তা দিয়েছে। তবে সংঘাত কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বড় ধরনের নিম্নমুখী ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ফিচ। মার্কিন প্রতিষ্ঠানটি বলছে, চলতি হিসাবের ঘাটতি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়া অথবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ঋণ কর্মসূচির ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা সহ বৈদেশিক অর্থায়নের প্রাপ্যতা কমে গেলে আবারও মুদ্রা বিনিময় হার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হতে পারে। এছাড়া গণভোটের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব থাকা সাংবিধানিক সংস্কারগুলো স্থবির হয়ে আছে বলে প্রতিবেদনে তুলে ধরেছে আন্তর্জাতিক ঋণমান প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ এবং বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করার প্রস্তাবও রয়েছে। ফিচ বলছে, রাজস্ব ঘাটতির কারণে বাজেট বাস্তবায়নে দুর্বলতা তৈরি হচ্ছে, যা আর্থিক ঘাটতি বাড়ার অন্যতম প্রধান কারণ। ২০২৭ সালের মধ্যে এ ঘাটতি জিডিপির ৩.৬% পেছাতে পারে বলে আভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আহরণের তুলনায় সুদের ব্যয়ের অনুপাত ধীরে ধীরে বাড়ছে। ২০২৫ সাল শেষে এটি প্রায় ২৯% পেছেছে, যা বি ক্যাটাগরির দেশের মধ্যম মান ১৪%-এর চেয়ে দ্বিগুণেরও বেশি। ফলে রাজস্বের ওপর চাপ বাড়ছে। সাম্প্রতিক সময়ে দেশের আর্থিক খাত গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশু কেনার জন্য ব্যাংকিং খাতে নগদ টাকার চাহিদা পৃষ্ঠা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে বেশিরভাগ ব্যাংক তাদের কার্যক্রম চালাতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরজমিন কয়েকটি ব্যাংকের শাখায় দেখা গেছে, গ্রাহকদের অতি প্রয়োজনের টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র। এর আগে ২০২৫ সালে ব্যাংকে টাকার ক্রাইসিস হলে গ্রাহকদের প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সূত্র বলছে, ইতিমধ্যেই টাকশালের কাছে কমপক্ষে ১৬,০০০ কোটি টাকার নতুন নোট সরবরাহের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন জানিয়েছে, কাগজ ও কালির সংকটের কারণে সর্বোচ্চ ৮,০০০ কোটি টাকার নোট সরবরাহ করা সম্ভব। ফলে ঈদের আগে নগদ ব্যবস্থাপনায় তৈরি হয়েছে চাপ ও ঘাটতির পরিস্থিতি। ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, এটি কেবল সাময়িক নগদ সংকট নয়, বরং দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব, দুর্বল সুশাসন, বেপরোয়া ঋণ বিতরণ এবং ক্রমবর্ধমান খেলাপি ঋণের সম্মিলিত ফল। তারল্য সংকট হল এমন একটি পরিস্থিতি যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় গ্রাহকদের চাহিদামতো টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় ব্যাংকের কাগজে সম্পদ বা বিনিয়োগ থাকলেও সেগুলো দ্রুত নগদে রূপান্তর করা যায় না। ফলে স্বল্পমেয়াদে আমানত ফেরত দেয়া, ঋণের দায় পরিশোধ বা দৈনন্দিন লেনদেন পরিচালনায় চাপ তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, যে তারল্য সংকট রয়েছে তা দ্রুতই সমাধান হয়ে যাবে। গ্রাহকরা জানান, বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, কিছু ব্যাংক আমানতকারীদের সম্পূর্ণ টাকা একসঙ্গে ফেরত দিতে পারছে না, যার কারণে দৈনন্দিন খরচ থেকে শুরু করে চিকিৎসা ব্যয়ের মতো জরুরি প্রয়োজনেও টাকা পাওয়া যাচ্ছে না। এর মধ্যে সামনে কোরবানির ঈদ।
এখন নগদ টাকার বেশি প্রয়োজন। কিন্তু ব্যাংক টাকা দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে পুরনো নকশার বঙ্গবন্ধুর ছবিযুক্ত প্রায় 15,800 কোটি টাকার অর্ধপ্রস্তুত নোট টাকশালে মজুত রয়েছে। প্রয়োজনে এসব নোট 2 সপ্তাহের মধ্যেই বাজারে ছাড়া সম্ভব। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আপাতত এসব নোট বাজারে ছাড়াতে রাজি নন। কারণ এরই মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে, যা সম্পন্ন হতে সাধারণত 10 থেকে 18 মাস সময় লাগবে। এ কারণে একসঙ্গে সব মূল্যমানের নতুন নোট সরবরাহে দেরি হচ্ছে এবং সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। ব্যাংকিং খাতের তথ্য অনুযায়ী দেশে সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় 24 লাখ কোটি টাকা। বিপরীতে প্রচলিত ছাপানো নগদ টাকার চাহিদা রয়েছে প্রায় 3,20,000 থেকে 3,60,000 কোটি টাকা। এসব নগদ অর্থের একটি বড় অংশ মানুষের দৈনন্দিন লেনদেন ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি দেশের প্রায় 12,000 ব্যাংক শাখার ভল্টে থাকে আনুমানিক 16 থেকে 20,000 কোটি টাকা। আবার বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের চেস্ট শাখার কাছেও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষিত থাকে। ব্যাংকাররা জানান, নিয়ম অনুযায়ী বাজার থেকে পুরনো, ছেঁড়াফাটা ও অপ্রচলিত নোট সংগ্রহ করে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো চাহিদামতো নতুন নোট না পাওয়ায় তা যথাযথভাবে করা যাচ্ছে না। ফলে বাজারে ছেঁড়াফাটা নোটের পরিমাণও বেড়ে গেছে। এতে সাধারণ লেনদেনে ভোগান্তি তৈরি হচ্ছে। ব্যাংক পাড়ায় মোটা দাগে তীব্র তারল্য সংকটে পড়েছে গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, আইসিবি, ইউনিয়ন এক্সিম, পদ্মা ও সোশ্যাল ইসলামী ব্যাংক। অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, দেশের আর্থিক খাতের দুর্বস্থার বিষয়ে আমরা সবাই অবগত। তবে এ অবস্থা উত্তরণে সরকার প্রয়োজনীয় নীতি প্রণয়ন ও সংস্কার সহ অন্যান্য উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের এবিবি সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নতুন আমানত কম আসছে, আবার ঋণের চাপ রয়েছে। এছাড়া সরকারের ঋণ নেয়ার প্রবণতা বেড়েছে। সব মিলিয়ে ব্যাংকগুলোতে নগদ অর্থের সংকট রয়েছে। টেলিভিশন সাংবাদিকতা বলে সংবাদপত্রে নতুন একটি শব্দ যুক্ত হয়েছে। আগে ছিল বিনোদন। এখন টেলিভিশন সাংবাদিকরা আলাদাভাবে চিহ্নিত হয়। বাংলাদেশ টেলিভিশন যখন জনপ্রিয় হতে থাকে তখন তার প্রতিচ্ছবি দেখা যায় তৎকালীন প্রকাশিত দৈনিক বা সাপ্তাহিক পত্রিকার পাতায় পাতায়। টেলিভিশন নিয়ে আলাদা প্রোগ্রাম তৈরি হল। টেলিভিশনের কলা কুশলীদের নানা ধরনের খবরাখবর ছাপা হতে লাগল। একটা সূচি নিশ্চিতভাবে থাকত, সেটা হল আজকের অনুষ্ঠান। টেলিভিশনের নাটক, গান কিংবা ছোটদের অনুষ্ঠান সম্পর্কে নানা ধরনের ছোট ছোট তথ্য ছাপা হতো। মনে আছে, টেলিভিশনের এই জনপ্রিয়তাকে ধারণ করে বিচিত্রা অনেক কাভার স্টোরি করেছিল টেলিভিশন নিয়ে। তখনকার সময়ে সচিত্র সন্ধানী, রোববার টেলিভিশনকে উচ্চ মর্যাদা দিত। টেলিভিশন নিয়ে যারা বিনোদন রিপোর্ট করত তাদেরকেই সম্মান দিয়ে নাম দেয়া হল টেলিভিশন সাংবাদিকতা। এবং বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতা শুরু হয় 60 বছর আগেই। ফজলুল হক প্রকাশ করেছিলেন চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা। তখন এদেশে সিনেমা তৈরি হচ্ছে না, কিন্তু তিনি একটা পত্রিকা বের করছেন। সেই পত্রিকায় লিখতেন কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, রাবেয়া খাতুন প্রমুখ। এই পত্রিকায় যারা কাজ করতেন পরবর্তী পর্যায়ে তারা খুবই বিখ্যাত হয়েছিলেন। দুটি পত্রিকা তখন খুব বিখ্যাত হয়। একটি হল চিত্রালী, আরেকটি পূবানী। চিত্রালী এখন একটি ইতিহাস। এত জনপ্রিয় পত্রিকা ছিল চিত্রালী, এটা কল্পনাও করা যায় না। সামনের পাতায় নায়িকাদের বিশাল ছবি ছাপা হতো। ভেতরে ফিল্মের নানা ধরনের সংবাদ ছাপা হতো। অনেক তারকার ঘরের খবর পর্যন্ত তুলে ধরত চিত্রালী। এই চিত্রালীও একসময় এক পাতা দুপাতা টেলিভিশনের সংবাদের জন্য ছেড়ে দেয়। কিছু রিপোর্টার রামপুরা টেলিভিশন ভবন ঘুরে সংবাদ সংগ্রহ করতেন। এই সব সংবাদ ছিল আকর্ষণীয়। নানা রকম চমকপ্রদ খবর পেতে পাঠক আগ্রহী থাকত। নানা ধরনের মুখরোচক সংবাদও তৈরি হতো। পাঠক এই সব সংবাদ পড়ে আনন্দ পেত। আর এই সব সংবাদ সংগ্রহের জন্য কয়েকজন সাংবাদিক ছিলেন। তাদের ভেতর আব্দুর রহমান ছিলেন অন্যতম। পরে অবশ্য তার সম্পাদনায় প্রিয়জন নামে একটি পত্রিকাও প্রকাশিত হয় এবং জনপ্রিয়তা পায়। বিনোদন সাংবাদিকতায় শাহাদাত হোসেন, গোলাম সারওয়ার, সৈয়দ শামসুল হক, অভিনয় কুমার দাস, হারুন রশিদ খান, মাহফুজ সিদ্দিকী, আহমদ জামান চৌধুরী, মতিউর রহমান চৌধুরী, শহীদুল হক খান,
রফিকুজ্জামান, ফজল শাহাবুদ্দিন, রেজানুর রহমান, চিন্ময় মুৎসুদ্দি, কায়কোবাদ মিলন, নরেশ ভূঁইয়া, অরুণ চৌধুরী এরকম অনেক নাম উল্লেখ করা যায়, যারা তাদের জীবন উৎসর্গ করে গেছেন বিনোদন জগতের সংবাদ পাঠকদের সামনে তুলে ধরার জন্য। চলচ্চিত্র টেলিভিশন অনুষ্ঠানের মান উন্নয়নে বিনোদন সাংবাদিকদের বিশাল ভূমিকা আছে, এটা অস্বীকার করা যাবে না। বাংলাদেশ টেলিভিশন একটি বড় ইনস্টিটিউশন। অনেক ধরনের অনুষ্ঠান করত তারা, অনেক ধরনের স্বপ্ন বাস্তবায়ন করত, আর দর্শকরা উন্মুখ হয়ে বসে থাকতেন টেলিভিশনের সামনে। তাই স্বাভাবিকভাবে যাদের টেলিভিশনের পর্দায় উপস্থিতি থাকে সেগুলোই টেলিভিশন সাংবাদিকদের উপজীব্য হয়ে ওঠে। পরে টেলিভিশনের ব্যাপ্তি বেড়েছে, অনেক স্যাটেলাইট টেলিভিশন এসেছে দেশে। সব মিলিয়ে আমরা দেখি বিনোদনের পাতায় চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনের সংবাদও থাকে। আমার মনে আছে একসময় টেলিভিশনের অনুষ্ঠান নিয়ে নানারকম রিভিউ হতো পত্রিকায়, যেমন জাহানারা ইমাম লিখতেন টেলিভিশন সমালোচনা, কোনো অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি সবকিছু তুলে ধরতেন। ক্রাম্পড এলি নামে একজন ছদ্মনামে লিখতেন, জায়জায়দিনে টিভি সমালোচনা করতেন। সেটাও ছিল আলোচিত ব্যাপার। টেলিভিশন অনুষ্ঠান নির্মাতারা এই সব সমালোচনা অনুসরণ করতেন এবং নিজেদের ভুল ত্রুটি শুধরাতে চেষ্টা করতেন। বিটিভির কোনো মিটিংয়ে এসব বিষয় উঠে আসত। দৈনিক আজকের কাগজই সম্ভবত প্রথম টেলিভিশনের জন্য অর্ধেক পাতা ছেড়ে দিয়েছিল। আফজাল হোসেনের বিয়ের খবর প্রথম পাতায় ছেপেছিল আজকের কাগজ। তখনকার বিবেচনায় এটা বিশাল ঘটনা। টেলিভিশনে খবর পড়েও অনেকে স্টার হতেন, তাদের নিয়েও সংবাদ ছাপা হতো। এখন টেলিভিশন বেড়ে গেছে বলে দৈনিক পত্রিকায়ও এসব সংবাদ কমে গেছে। তবে মানসম্মত অনুষ্ঠানগুলোর খবর আমরা পেয়ে থাকি। চিত্রালী কিংবা পূর্বাণীর মতো পত্রিকা না থাকলেও বিনোদন জগতে আরও ঝকঝকে তকতকে আরও পত্রিকা বের হচ্ছে, যেমনানন্দ আলো, অন্যদিন, ক্যানভাসের মতো পত্রিকাগুলো। এই সব পত্রিকার ছাপা ফটোগ্রাফি, মেকআপ সবকিছুই আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে করা হয়। এই সব পত্রিকাতেও টেলিভিশন সংবাদ একটা ভূমিকা রাখে। টেলিভিশন সাংবাদিকদের মধ্যে এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে আব্দুর রহমান, নরেশ ভূঁইয়া সহ অনেকে। টেলিভিশনের ভালো মন্দের সঙ্গে এই সব সাংবাদিকদের সম্পর্ক অবিচ্ছেদ্য। সারা দুনিয়াতেই টেলিভিশন সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, যেমন ক্রীড়া সাংবাদিক, বিনোদন সাংবাদিক, আইন আদালত সাংবাদিক, এরকম ভিন্ন ভিন্ন সাংবাদিক আছে। এটা মূল সাংবাদিকতার বাইরে, যে কারণে বাংলাদেশ টেলিভিশনের অবদান, তারা টেলিভিশন সাংবাদিকতাকে চালু করতে পেরেছিল। টেলিভিশনের সফল অনুষ্ঠানের ফলে এরকম সাংবাদিকতার সৃষ্টি হয় এবং আমাদের কাছে পরিচিত করে তোলে। সকালবেলা যখন পাঠক পত্রিকা পেত তখন পত্রিকার বিনোদন পাতায় টেলিভিশনের অনুষ্ঠানসূচি খুঁজত। এখন বিনোদন সাংবাদিকতার প্যাটার্নও পরিবর্তন হয়েছে প্রযুক্তির কারণে। এখন তথ্য পাওয়া যায় দ্রুততম সময়ের মধ্যে। টেলিভিশন যত ভালো ভালো অনুষ্ঠান করবে, টেলিভিশন সাংবাদিকতাও তেমন বড় ও বর্ণীয় হয়ে উঠবে। আর এই সাংবাদিকতার মাধ্যমে দেশের কথা যত বলা হবে, ততই আমাদের ভেতর দেশপ্রেম প্রথিত হবে। গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস ৫ খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। স্ত্রী, ৩ কন্যাসন্তান ও শ্যালককে হত্যার পর পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছে ঘাতক স্বামী ফোরকান মোল্লা। সেতুর সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। নদীতে ঝাঁপ দেওয়ার পর ফোরকানের হদিস পায়নি পুলিশ, তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী সন্তানদের হত্যার পর নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ঘাতক ফোরকান। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে এখন ফোরকান মোল্লা। প্রায় ১৭ বছর আগে গোপালগঞ্জের বাসিন্দা ফোরকান ও শারমিনের বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর ঢাকায় বসবাস করলেও ৬ মাস আগে স্ত্রী শারমিন ও ৩ সন্তানকে নিয়ে কাপাসিয়ার রাউতকোনা পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় উঠেন ফোরকান। পেশায় ছিলেন প্রাইভেট কার চালক। তাদের পারিবারিক অশান্তি ছিল। গত ৮ মে রাতে চাকরির কথা বলে নিজের শ্যালক রসুল মোল্লাকেও গোপালগঞ্জ থেকে কাপাসিয়ায় নিয়ে আসেন ফোরকান। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ কিংবা অচেতন করার কিছু মিশিয়ে স্ত্রী, ৩ মেয়ে ও শ্যালককে অচেতন করা হয়। এরপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ৫ জনকে।
9 মে সকালে 5 জনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন তার স্ত্রী শারমিন আক্তার 30, মেয়ে মিম খানম 15, উম্মে হাবিবা 8 ও ফারিয়া 2 এবং শ্যালক রসুল মিয়া 23। শারমিন গোপালগঞ্জ সদরের পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। আর অভিযুক্ত ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় ওই রাতেই ফোরকানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন শাহাদাত হোসেন। পরে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিসহ বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত ফোরকান মোল্লা। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে মেহেরপুর এলাকায়। পরে তদন্তে উঠে আসে নতুন তথ্য। এক ট্রাক হেলপার পদ্মা সেতুর মাঝামাঝি স্থান থেকে একটি মোবাইল ফোন কুড়িয়ে পান। সেই সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। ফুটেজে দেখা যায়, সকাল 6টা 42 সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে সেতুর মাঝামাঝি স্থানে নেমে আসেন। পরে তিনি মুঠোফোন পাওয়ার স্থানে কিছু একটি রেখে 2-3 অবস্থান করেন এবং এক পর্যায়ে সেতুর রেলিং টপকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পূর্বপরিকল্পিতভাবে তার স্ত্রী, 3 কন্যাসন্তান ও শ্যালককে হত্যা করার পর আত্মহত্যার উদ্দেশ্যে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। তবে এখন পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি। ওই ব্যক্তিটি ফোরকান মোল্লা কিনা কিংবা মারা গেছে কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাইয়ে সংশ্লিষ্ট থানাগুলোকে বার্তা দেয়া হয়েছে। চট্টগ্রাম নগরের বাইজিদ বোস্তামির রৌফাবাদ কলোনিতে সন্ত্রাসীদের গুলিতে আহত 5ম শ্রেণীর ছাত্রী রেশমি আক্তার 11 চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সকাল 9:45টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর আগে গত 7 মে রাত 9:30টার দিকে বাইজিদ বোস্তামি থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয় রেশমি। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় মা তাকে 20 টাকা দিয়ে বাসার পাশের দোকানে পান আনতে পাঠিয়েছিলেন। এ সময় এলাকায় 4 থেকে 5 মিনিট ধরে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হলে একটি গুলি রেশমির বাঁ চোখে লাগে। গুলিটি মাথার ভেতরে ঢুকে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে আটকে যায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। চমেকে আইসিইউ শয্যা খালি হলে তাকে সেখানে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, শুক্রবার থেকে শিশুটি আইসিইউতে ভর্তি ছিল। সকালে মারা গেছে। পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত হয় গত 26শে এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনার পর। নিহত নাসিরের মেয়ে লাভলি আক্তার রাজুর বিরুদ্ধে অভিযোগ তোলেন। পরে প্রতিশোধ নিতে একদল সন্ত্রাসী নগরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। তাদের ছোড়া গুলিতেই আহত হয় রেশমি। খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াজ সাবেরা দম্পতির 2 ছেলে ও 3 মেয়ের মধ্যে রেশমি ছিল সবার ছোট। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী ছিল সে। এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।